সকালে উঠে প্রথমে যদি বলা হয় আমার কিছু রুলস আছে খাওয়া দাওয়ার ব্যাপারে। আচ্ছা। তো ইমিউনিটি বুস্ট কিছু জুস আছে আমার, সেগুলো আমি করার চেষ্টা করি। এটা কি নিজেই বানিয়ে খান? একদম একদম নিজে করি। যদি বাসায় মেড আছে, বাট ওরা এত মর্নিং এ উঠেন, আমি আর্লি মর্নিং এ উঠি। ওকে। দেন 7 to 7:30 তে আমি জিমে চলে যাই। কথায় বলে ভবিষ্যৎ তাদেরই যারা নিজেদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাসী। স্বপ্নবাজ অভিনেত্রী এবং মডেল সৈয়দা তৌহিদা হক তেমনই একজন মানুষ। এই প্রিয় মুখকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী নিশি শুরু করছি আমাদের আজকের স্যান্ডালিনা রূপকথা। সৈয়দা তিথি এই সময়ের প্রতিশ্রুতিশীল মডেল ও চিত্রনায়িকা। সম্প্রতি তাকে দেখা গেছে মাসুদ রানা চলচ্চিত্রে। সৈয়দা তিথি র্যাম্প মডেলেও বেশ পরিচিত মুখ। টিভিসিতেও কাজ করছেন। খুব শীঘ্রই আরেকটি চলচ্চিত্রে দেখা যাবে তাকে। স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি সৈয়দা তিথি। তৌহিদা, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। প্রথমে আপনার রূপের প্রশংসা তো করতেই চাই। আপনাকে আজকে খুবই সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। গোলাপি রঙের একটা শাড়ি পরে এসেছেন, মনে হচ্ছে যেন একটা গোলাপ ফুলের বাগানে বসে আছে। এই রঙের প্রতি কি আপনার বিশেষ কোনো প্রীতি আছে? হ্যাঁ, এই কালারটা আমার মানে যে কোনো হালকা কালারই আমার খুব পছন্দ, আর এই কালারটা আমাকে মানায়। এনিওয়ে, সকালবেলায় যখন ঘুম থেকে ওঠেন এবং দিনের বেলা প্রথমবারের মতো যখন আয়নার সামনে দাঁড়ান, নিজেকে কি বলা হয়? আয়নার সামনে আসলে দাঁড়ালে সত্যি নিজেকে দেখি এবং সারা দিনের যে পরিকল্পনাগুলো ওগুলো অবশ্যই করার চেষ্টা করি। আর যেহেতু আমি মর্নিংয়েই উঠে আমি জিমে চলে যাই। সকালবেলা উঠে প্রথম কোন কাজটা করেন? সকাল উঠে প্রথমে যদি বলা হয় আমার কিছু রুলস আছে খাওয়া দাওয়ার ব্যাপারে। আচ্ছা। তো ইমিউনিটি বুস্ট কিছু জুস আছে আমার, সেগুলো আমি করার চেষ্টা করি। এটা কি নিজেই বানিয়ে খান? একদম একদম নিজে করি। যদি বাসায় মেড আছে, বাট ওরা এত মর্নিং এ উঠেন, আমি আর্লি মর্নিং এ উঠি। ওকে। দেন 7 to 7:30 তে আমি জিমে চলে যাই। কতক্ষণ ওয়ার্কআউট করেন এভরিডে? মোস্ট অফ দ্য টাইম 1 ঘন্টা 20 মিনিট, সামটাইমস 2 ঘন্টাও করতে হয়। আপনি কি ওয়েট ট্রেনিং নেন নাকি পিলাটিস এন্ড স্ট্রেচিং? ওয়েট ট্রেনিং, অফ কোর্স। এবার একটু খাদ্যাভ্যাসটা জানতে চাই। পরিমিত খেতে হয় প্রত্যেক বেলায় বেলায় নিশ্চয়ই। কোন জিনিসটা আপনি একদমই কাট অফ করেছেন ডায়েট থেকে এবং কোন জিনিসটা অ্যাড অন করেছেন ফিটনেসের জন্য? আমার কাছে মনে হয় যে হোয়াইট যে সুগারটা আছে এটা একদমই কাট অফ করে ফেলাটাই উচিত। বাট সামটাইমস খাওয়া হয়, একদম যে খাওয়া হয় না তা না। আর ওয়েলের ব্যাপারটা আমাদেরকে অবশ্যই এটা চিন্তা করতে হবে। যে কোনো ওয়েল, একদমই না। অলিভ অয়েলটা আমি প্রেফার করি আর কি সবসময়। আমি চেষ্টা করি মেনটেন করারই। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি একজন ফ্যাশন মডেল, র্যাম্পেও কাজ করেছেন দীর্ঘদিন, আপনার অনেক গুণ। তবে ফ্যাশন ট্রেন্ডের সাথে আপনি কতটা তাল মিলিয়ে চলতে পছন্দ করেন? খুব, এটা আমার খুব পছন্দের একটা জায়গা। মানে আমি এই জায়গায় কাজ করা হোক বা না হোক, বা ট্রেন্ডের সাথে মিলিয়ে চলতে, তো আমি মনে করি যারা আমরা আর্টিস্ট বা মডেলিং করছি তারা ট্রেন্ডের সাথে চলতে খুবই পছন্দ করে। সো আমারও খুবই পছন্দের একটা। কোনটা আপনার প্রেফারেন্স, ট্রেন্ডের সাথে চলা আর ট্রেন্ড সেট করা? ছোট থেকে কেমন ছিলেন? ট্রেন্ডের সাথে চলবই যে সে ব্যাপারটা না, কারণ আমি আমার অবস্থান, আমার বয়স সবকিছু মিলেই কিন্তু বিষয়গুলো আসলে আসে। সো আমি আমার নিজেরই একটা ট্রেন্ড ফলো করি যেটা আমাকে আসলে দেখতে ভালো লাগে। আমি একটু র্যাম্প প্রসঙ্গে আসতে চাই, বিকজ র্যাম্প মডেলিং এর ক্ষেত্রে হাইট খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ফ্যাশন ফটোশুটেও তাই। তবে অনেকে বলেন যে লম্বা নায়িকাদের জন্য প্রপার নায়ক পাওয়া যায় না, লম্বা নায়িকাদের হয়তো ইন্ডাস্ট্রি খুব একটা পছন্দ করে না। আপনি যখন র্যাম্প থেকে অভিনয়ের দিকে এলেন, আপনি কতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছেন এই জায়গাটাতে? আমাকে তো সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে। কেন, আমাদের দেশে তো সব নায়কই লম্বা, আমার চোখে তো পড়ছে না কেউ যে শর্ট। ওকে, কিন্তু লম্বা নায়িকাদেরকে অনেক সময় হাইট নিয়ে মজার ছলে একটু বুলিং করা হয়। আপনি কি সেগুলো কখনো ফেস করেছেন? না, আমি কখনো এটা ফেস করিনি। ওয়াও, এখন পর্যন্ত করিনি। লম্বা হওয়ার অ্যাডভান্টেজেস কি পেয়েছেন এখন পর্যন্ত? অনেক। যেমন আমার ফ্যাশন মিডিয়াতে আমার প্রথম ফটোশুটই ছিল ভালো একটা ব্র্যান্ডের, ফ্রিল্যান্ড।
সেকেন্ড ফটোশ্যুট ছিল প্রাইডের, একটা সেক্টর ছিল আরবান ট্রুথ। সো আই থিঙ্ক এটা হচ্ছে আমার হাইটটা ইম্পর্টেন্ট, প্লাস ফেস অ্যান্ড এভরিথিং, এক্সপ্রেশন সব কিছু ইম্পর্টেন্ট, বাট হাইট অফকোর্স ইম্পর্টেন্ট। যেভাবে আপনাকে র্যাম্পে আমরা হাঁটতে দেখি উইথ কনফিডেন্ট, খুবই খুবই ভালো লাগে। তবে হয় না যে র্যাম্প স্টেজে ওঠার আগে মাথার মধ্যে অনেক টেনশন থাকে যে আমি কি কিউ মিলিয়ে হাঁটতে পারবো, আমার কম্পোজিশন কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক এই মুহূর্তে আপনার মাথায় কি চলতে থাকে, বা কখনো যদি ম্যালফাংশন হয়ে যায় ওয়ার্ড্রোবে, সেই জিনিসটা কি করে সামলে নেন? কখনো হয়নি। যেটা আপনি বলছেন যে স্টেজে ওঠার আগে যে নার্ভাসনেস বা কিছু, টেনশন সেটা হচ্ছে যে আমরা যারা করেছি কাজ বা করছে র্যাম্পে, এটা অন্যরকম একটা ফিলিংস, খুব কনফিডেন্ট, মানে খুব মজা লাগে। সবাই দেখছে চারপাশে। এই যে আমি মনে করেন ফটোশুট করছি বা আমি এখন ভিজুয়ালে কাজ করছি, বাট র্যাম্পের বিষয়টাই অন্যরকম। মানে এটার শব্দটা যখন শুনি, লাইক সামটাইমস মানে অন্যরকম লাগে যে আমি হাঁটবো, ফিলিংসটাই অন্যরকম। আপনার কাছে বিজ্ঞাপনে কাজ করার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? যদি এটা ডিটেলসে বলি, প্রথম দিকে আমার কাছে খুব কঠিন মনে হতো, কারণ আমরা যারা ফ্যাশন মিডিয়াতে কাজ করি তারা একটু এক্সট্রিম হয়ে যায়। বাট সত্য কথা বলতে, করতে করতে আমি অলমোস্ট অনেকগুলো বিজ্ঞাপন করা হয়ে গেছে আমার 40+। তো দেখা গেছে এখন করতে খুবই ভালো লাগে। এখন আপনি যদি বলেন ফ্যাশন মিডিয়া এবং ভিজুয়ালের মধ্যে, আমার ভিজুয়ালে কাজ করতে বেশি ভালো লাগে, খুবই ভালো লাগে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে জানতে চাইবো, আপনি সালসা নাচ করতে পারেন, আপনি সালসা করেছেনও বেশ কিছু জায়গায়। কোথা থেকে শিখেছেন, কতদিনের ট্রেনিং নিয়েছেন, কেমন ছিল এক্সপিরিয়েন্স? খুবই ভালো ছিল। প্রথমে আসলে বলবো যে খুব কষ্ট হয়েছে আমার পায়ের কিছু জায়গায়, যেটা বলে যে আপনার পানির মতো হয়ে গিয়েছিল, খুবই ব্যথা, ফোস্কা পড়ে গিয়েছিল। 1 মান্থের মতো আমি ট্রেনিং নিয়েছিলাম রাহুল ভাইয়ের কাছ থেকে, উনি অসাধারণ শেখায়। তো বাট কষ্ট তো আসলে আপনি যে কোনো কিছু শিখতে গেলে কিন্তু আসলে পরিশ্রম করতে হবে। বাট যখন শেখাটা শেষ হলো এবং পারফরমেন্স করার পর জিনিসটা আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে এই যে কষ্টটা করেছি সেটা ওর্থ ইট। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা আপনার কাকে দেখে বা কার ইন্সপিরেশনে? মিমি রাসেল। উনি আমার মানে আমি ওনার কাছেই শিখেছি, ওনার কাছে গ্রুমিং করেছিলাম, একটা কোর্স করেছিলাম। দেন হচ্ছে আমি আসলে ইন্ডাস্ট্রিতে আসা হয়, আমার টুকটাক কাজ করা হয়। ওকে। এরপর হচ্ছে কলকাতায় আমি একটা বিউটি কন্টেস্ট কম্পিটিশনে গিয়েছিলাম এবং বাংলাদেশ কলকাতার যৌথ প্রযোজনে আমি ফার্স্ট হয়েছিলাম। ওয়াও। সেখান থেকে আসার পরে কি আপনার ক্যারিয়ারে কিংবা আপনার নিজস্ব গ্রুমিং এর জায়গাটাতে কিছু কি চেঞ্জ এসছে? মানে আপনার হাঁটা চলা, কথা বলা, ফ্যাশন স্টাইল? অবশ্যই চেঞ্জ তো আসবেই, কনফিডেন্ট লেভেলটা অনেক আপ হয়। আর এছাড়া আরও অনেকেই চেনা জানা হয়েছে, কাজের ইয়েটা ভালো পাওয়া গিয়েছে। তো সব কিছু মিলে অবশ্যই ভালো একটা রেসপন্স। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার স্লিপিং সাইকেলটা কেমন? মানে কাজের প্রেশার তো নিশ্চয়ই অনেক থাকে এবং নিশ্চয়ই সকাল থেকে রাত অবধি একটা হেক্টিক জার্নি থাকে। বাড়িতে ফেরেন কখন এবং ঘুমান কতটুকু সময়? আচ্ছা, এটা হচ্ছে একটু কাজের ব্যাপারগুলো আপনাকে আসলে গুছিয়ে নিতে হবে। সব সময় কিন্তু আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ অনেক বেশি থাকে না। ঈদের মৌসুমটা তো অনেক বেশি কাজ থাকে, তখন রেস্ট টাইমটা আসলে একটু কম থাকে। বাট সারা বছর দেখা যায় যে মোটামুটি একটু গুছিয়ে কাজ আমি করি। আমি অনেক অ্যাভেলেবেল কাজ করতে খুব পছন্দ করি না। যেমন ফ্যাশন মিডিয়াতে আমি অলমোস্ট 8 ইয়ার্স কাজ করছি, বাট আমি আমার মতো করে কিছু ব্র্যান্ডের সাথে কাজ করতে পছন্দ করি। সো ওভাবেই মনে করেন আপনার রেস্ট টাইম হয়ে যায়, সব গুছিয়ে নিতে হয় আসলে লাইফে। অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে আপনি কাজ করেছেন, কিন্তু যখন প্রশ্নটা আসে নিজের পোশাক বাছাই করা, সেক্ষেত্রে আপনি কতটা ব্র্যান্ড ফ্রিক? আমি কিছু জায়গায় আসলে আমি ব্র্যান্ড ফ্রিক, কারণ হচ্ছে যে যেহেতু আমার হাইটটা অনেক বেশি, আমি যে কোনো ব্র্যান্ড থেকে আসলে আমার কাপড়টা হয় না, প্যান্ট হয় না। বা দেখা যায় যে যদি আমি কোনো ব্লেজার পছন্দ করছি বা টপস পছন্দ করছি, আমার হাতা একটু ছোট হয়। সো আমি কাস্টম মেড পোশাক পরতে খুবই পছন্দ করি, আর এর জন্য আমার সবচেয়ে পছন্দের ডিজাইনার হচ্ছে মোমো আপু। আচ্ছা, মানে আমার খুবই পছন্দের উনি, ওনার কাছ থেকে দেখা যায় যে আমার ড্রেস অ্যান্ড এভরিথিং আমি। আচ্ছা, মেয়েরা কোথাও বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে যেতে গেলে তাদের অনেকটা সময় লাগে নিজেকে তৈরি করতে, আপনার মোটামুটি কতক্ষণ সময় লাগে?
না, আমার খুব বেশি সময় লাগে না। যদি একটু গর্জিয়াস কোনো প্রোগ্রাম হয় সময় লাগে, বাট র্যান্ডমলি আমি খুব বেশি সাজতে পছন্দ একটু করি না। জিজ্ঞেস করে নিই, আজকে আপনার এই যে প্রপার যে গেটআপ, এই লুকের পেছনে আপনাকে কতটা সময় ব্যয় করতে হয়েছে? 45 মিনিটস। এত কম? ও মাই গড। আপনার কাছে সৌন্দর্যের ব্যাখ্যাটা যদি একটু শুনতে চাই। আমার কাছে সৌন্দর্যের ব্যাখ্যাটা আমার সাইড থেকে একটা মানুষের ব্যবহারটা আমাকে খুব মুগ্ধ করে, ওটা থেকে আমি তার সৌন্দর্যটা বের করে আনতে পছন্দ করি। আবারও একটু কাজের প্রসঙ্গে আসতে চাই। রিসেন্টলি যে বিজ্ঞাপনটা নিয়ে আমরা কথা বললাম, সেখানে আপনার কো অ্যাক্টর ছিলেন শরীফুল রাজ, তিনি নিজেও একটা সময় ফ্যাশন ইন্ডাস্ট্রি রীতিমতো কাঁপিয়ে বেরিয়েছেন। দুজনে মিলে যখন একসাথে কাজ করলেন, এর আগে কি আপনাদের একসাথে কোনো স্টেজ শেয়ার করা হয়েছে? হ্যাঁ, ভাইয়ার সাথে তো আমাদের ফ্যাশন মিডিয়াতে কাজ করা হয়েছে, বাট ভিজুয়ালি অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি ভাইয়ের সাথে কাজ করেছি। তো কেমন ছিল? খুবই ভালো লেগেছে experience? ভাইয়া, খুবই ফ্র্যাঙ্কলি, কারণ আমরা তো জুনিয়র ভাইয়ার, তো আমাদের সাথে খুবই নাইস, উনি অলওয়েজ ছিলেন, আর এই কাজে তো আমাকে খুবই সাপোর্ট দিয়েছেন। খুব ভালো লেগেছে ওনার যে সাথে কোনো কাজ। কাজ, সেটা বিজ্ঞাপন হোক, র্যাম্প মডেলিং হোক, ফটোশুট হোক, কিংবা সিনেমাতে অভিনয় বা নাচ, আপনার ঠিক কাজটা শুরুর আগে মাইন্ডসেটটা কেমন থাকে? আমি ঠিক ওই জায়গাটার, যদি সেটা হয় ভিজুয়ালের কোনো কাজ, আমি ওই ক্যারেক্টারটাতে যেতে খুব পছন্দ করি। আমি আগে থেকেই সেটা চিন্তা ভাবনা করি। আমি আমার সাইড থেকে কাজকে খুব গুছিয়ে করতে পছন্দ করি। সেটা যদি আমাদের ফ্যাশন মিডিয়াই হোক, আমাদের তো অবশ্যই আচ্ছা। কিছুদিন আগে আমাদেরকে জানানো হয়, তো আমি ওভাবে সেট করি যে আমি আসলে কিভাবে কাজটা করব। ভিজুয়ালে গেলেও তো সেম জিনিসটাই। আর এই যে ফ্যাশন মিডিয়ার যত কাজ, এখানে স্কিনের উপরে, চুলের উপরে রীতিমতন অত্যাচার হয়, নখের উপরে। সো আমি একটু ধাপে ধাপে জানতে চাই নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রুটিন। হ্যাঁ, সত্যি কথা বলতে আসলে কে কি করে তা আমি জানি না, বাট আমি অবশ্যই যত্ন নিই। যত্ন নিতে হয় আসলে আমাদের, কারণ আসলে অনেক pressure যায়, প্রবলেম অনেক হয়, ধকল যায়। অনেক প্রেশার যায়, তো সেই ক্ষেত্রে আসলে যত্নটা নিতেই হয়। সেটা কি করে নেন? আমি যদি চুল থেকে আসি, ওয়েল মাসাজটা আমার করা হয় উইকলি 2 টাইমস, এটা আমি করি। পিওর নারকেল তেল যেটা, সেটা দিয়ে আমি করি, আদার্স কিছু না। আর এছাড়া ভালো শ্যাম্পু, কন্ডিশনার, প্যাক, হেয়ার প্যাক, এগুলো ইউজ করা হয়। মেকআপ তুলতে অনেকে অয়েল ইউজ করে, অনেকে ক্লেনজার ইউজ করে। তবে আমি জানতে চাই, আপনি ফেসে মেকআপ অ্যাপ্লাই করার আগে স্কিন প্রিপারেশনটা কি কি করেন? হ্যাঁ, আমি কিছু স্কিন প্রিপারেশন করি। সেটা হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা অ্যাকচুয়ালি বের হওয়ার আগে দেই, সেখান থেকে আমি মিনিমাইজ করে কিছু প্রোডাক্ট আমি স্কিনে অ্যাপ্লাই করি, দেন হচ্ছে আমি মেকআপটা দিই। আমি কখনোই, অনেকে আছে যে শুধু ময়শ্চারাইজার দিয়ে মেকআপ, অনেকে সেটাও দেয় না, বাট এটা না। আমার যে প্রোডাক্টগুলো আমি রেগুলার ইউজ করি, সেই জিনিসগুলো আমি মেনটেন করি। ঘুরতে ভালোবাসেন নিশ্চয়ই? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের একদম। কোথায় কোথায় ঘুরেছেন? বাংলাদেশে সব জায়গায় ঘোরা হয়ে গেছে, তবে সবচেয়ে সুন্দর জায়গায় এখনো যাইনি। কোনটা? সেন্ট মার্টিন। ও মাই গড। তবে নিশ্চয়ই সেখানে কখনো যাবেন। আর হ্যাঁ, দেশের বাইরে আপনার ট্রাভেল ডেস্টিনেশন কোথায়? দেশের বাইরে তো ঘুরতে আমার ঘুরতেই ভীষণ ভালো লাগে। আমি হচ্ছে একদম পাখির মতো ঘুরতে পছন্দ করি। দেশের বাইরে আমি জাপানে গিয়েছি, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে গিয়েছি, তারপর আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএস, টার্কি, অনেক জায়গায় আর গিয়েছি। বাইরে গেলে তো শপিং করা হয়, আই থিঙ্ক ভরপুর। কোন জিনিসটা কেনা হয় সবচাইতে বেশি? আমার সবচেয়ে বেশি জুতা কিনা হয়। কত জোড়া জুতা আছে? অনেক। অনেক। কত? কাউন্ট করতে পারবো না আসলে। আচ্ছা, অনেকের তো অবসেশন থাকে না গয়না কালেকশনের উপরে, কারো ওয়াচ, কারো জুতা, যেমন আপনি বললেন আপনার প্রচুর জুতা রয়েছে। এর বাইরে আর কি কি নিয়ে অবসেশন আছে? মেয়েদের আমার মনে হয় কোনো সিলেক্টিভ প্রোডাক্ট বলতে কিছু নেই, সবই কিন্তু আমরা কিনি। মানে হয় জুতা, ব্যাগ, আপনি বলেন জুয়েলারি, তারপর হচ্ছে ওয়েস্টার্ন কালেকশনগুলো আমরা বাইরে থেকে মোস্ট অফ দ্য টাইম আমরা যারাই যাই কিনতে পছন্দ করে, তো সবই কিনা হয়। তার মধ্যে আমার কাছে শুজ আইটেমটা একটু বেশি পছন্দের আর কি। ওকে, কথা বলে না যে রাধে সে চুলও বাঁধে, তো তৌহিদা আজকে খুব সুন্দর করে চুল বেঁধে এসছে। তৌহিদা কি রান্না করতে পারে? একদম, খুব পছন্দ আমার। কি কি রান্না করতে পারেন? সব কিছু রান্না করতে পারি আমি। আমার রান্না করতে ভালো লাগে, কারণ হচ্ছে আমি রান্নাটা করেছি এজন্যই যে আমি আপনাকে বললাম আমি একটু হেলথ কনসিয়াস। আসলে তেলটা যেন একটু কম দিতে হয় বা কি, সেই জিনিসটা সবাই প্রপার করতে পারে না। ওই ক্ষেত্রে আমি আমার খাবার সবকিছু নিজে করার চেষ্টা করি। আচ্ছা, আপনার হাতের সিগনেচার ডিশ কোনটা তাহলে? বিরিয়ানি। ওয়াও, একদিন দাওয়াত দেন। অবশ্যই। খাবার খেলে সেটা তো বার্নও করতে হয়, সেটাও আপনি খুব নিয়ম মেনেই করেন। তবে পানিটা খেতে হয় বোধহয় প্রচুর। দিনে কত লিটার পানি খাওয়া হয়? 2.5 লিটার।
আর লাইফস্টাইলের দিক থেকে বা ফ্যাশন স্টেটমেন্টের জায়গা থেকে কোনো তারকাকে কি ফলো করেন আপনি? আমার কাছে জয় আপুকে খুব ভালো লাগে। আমি ওনার অনেক কিছুই দেখি, ওনার লাইফস্টাইল, ওনার খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস, যেগুলো আমরা জানি অনেক কিছু। তো ওই জায়গা থেকে ওনার সবকিছু আমার পছন্দ, ওনার অভিনয় সবকিছু পছন্দ। আর আপনি যখন শপিং করতে যান পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, আপনি তো ব্যাগ খুব কিনেন, এটা আমরা জানি, কিন্তু কাপড়ের ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনি আগে পিক করেন? খুব ফ্লেক্সিবল ড্রেসগুলো আমার খুব পছন্দ, কারণ ওই ড্রেসগুলো র্যান্ডম অলওয়েজ পরা হয়, তো সবসময় পরা হয়, তো ফ্লেক্সিবল যে ড্রেসগুলো সেগুলো আমি পরি। ওয়েস্টার্নের মধ্যে এমন না যে খুব টপস বা এই টাইপের না, ফ্লেক্সিবল যে ড্রেসগুলো হয় সেগুলো পছন্দ আমার বেশি। জীবনে আপনি কতটা অ্যাডভেঞ্চারাস? আমার তো মনে হয় খুব, মানে আমার অ্যাডভেঞ্চারাস সব কিছুই খুব পছন্দ। যেহেতু আমি ভ্যাকেশনে যেতে পছন্দ করি, দেশের বাইরে ঘুরতে পছন্দ করি, তো ওখানে তো অবশ্যই আপনি যখন ঘুরতে যাবেন অ্যাডভেঞ্চার কিছু আপনার লাইফে তো অবশ্যই। প্যারাগ্লাইডিং, বানজি জাম্পিং এগুলো কি ট্রাই সবকিছু করা করে হয়েছে? ফেলেছি। সবচেয়ে Skydiving, ভয়াবহ everything। মুহূর্ত ছিল কোনটা? Skydiving। আচ্ছা, এক্সপেরিয়েন্সটা একটু শুনি। মানে মনে হয় যখন নামছি এই জায়গা, মানে বুকের জায়গাটা একটু খালি হয়ে যায়, বাট খুব ভালো লাগে, ইটস ফিলিং সো গুড। তো এতগুলো জায়গা ঘুরেছেন, তারপরে অনেক অ্যাডভেঞ্চার ফেসও করেছেন, নেক্সট ডেস্টিনেশন কোথায়? কোথায় ঘুরতে যেতে চান? সুইজারল্যান্ড। ওয়াও, স্বপ্নের মতন একটা দেশ। ওকে, তবে এবার আমরা স্বপ্নের মতো একটা সময় কাটালাম গল্পে আড্ডায়, আমরা প্যাটার্নটা একটু চেঞ্জ করব আড্ডার। এবার আমরা খেলবো র্যাপিড ফায়ার। তো তবিদা, আমরা চলে এসেছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। আপনাকে খুব র্যাপিডলি প্রশ্ন করব, আপনাকেও খুব দ্রুততম সময়ে আনসার করতে হবে, এবং যে আনসারের মধ্যে থাকতে হবে ফায়ার। পাশাপাশি একটা শর্ত রয়েছে, আপনি কোনো প্রশ্নের উত্তর স্কিপ করতে পারবেন না, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে অবশ্যই। রেডি? আমাদের বাংলাদেশে অল টাইম ফেভারিট সুন্দরী অভিনেত্রী এবং সুদর্শন অভিনেতা কে? জয় আপু, শাকিব খান। এই সময়কার অভিনয় শিল্পীদের মধ্যে এমন একজন অভিনেতা এবং অভিনেত্রীর নাম বলুন যাদের ফ্যাশন সেন্স আপনাকে খুবই মুগ্ধ করে। জয় আপু, রাজ ভাইয়া। জীবনের কোন উক্তিটি সবসময় মেনে চলেন? পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে চলতে পছন্দ করি আমি। যে পপুলার খাবারটি আপনার অপছন্দ? তেল জাতীয় যে কোনো জিনিস আমার খুব অপছন্দ, ভাজা পোড়া। যে কাজটা আপনার দ্বারা কখনোই হবে না? মিথ্যা কথা বলা। জীবনে কোন বদভ্যাসটা আপনি ত্যাগ করতে চান? মাঝে মাঝে যখন আমি চায়ের সাথে একটু হোয়াইট সুগার বা যে কোনো সুগার আমি খেতে চাই, সেটা আমি একদম স্কিপ করতে চাই লাইফ থেকে। আপনার বাকেট লিস্টের 3টা ড্রিম জানতে চাই। নিজেকে একটা ভালো অবস্থানে দেখা, যেন সবাই খুব ভালোভাবে আমাকে পছন্দ করে। বাচ্চাদেরকে নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছে, বৃদ্ধ এবং বাচ্চাদের উপর আমার একটা ডিফারেন্ট ইমোশন কাজ করে। আমার একটা খুব কিউট খামার বাড়ি দেওয়ার খুব ইচ্ছা। ওয়াও। এবার আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যে কোনো একটা করে অপশন বেছে নিতে হবে। হিল নাকি ফ্ল্যাট? অবশ্যই হিল। সাদা নাকি কালো? সাদা। টং দোকানের চা নাকি পপুলার কফি শপ? পপুলার কফি শপ। বৃষ্টি নাকি জ্যোৎস্না? বৃষ্টি। কবিতা নাকি উপন্যাস? কবিতা। শাড়ি নাকি ওয়েস্টার্ন? শাড়ি। সুটেড বুটেড পুরুষ নাকি পাঞ্জাবি পায়জামায় পুরুষ? পাঞ্জাবি। একেবারে দেশি। বাংলা খাবার নাকি থাই চাইনিজ ফুড? বাংলা। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র অনেক পছন্দ আমার। গ্রীষ্ম নাকি শীত? শীত। শাকিব খান নাকি শরীফুল রাজ? দুজনই। থ্যাংক ইউ সো মাচ তৌহিদা। দেখতে দেখতে খুবই সুন্দর একটা সময় আমরা পার করলাম। স্যান্ডেলিনা রূপকথায় আসার জন্য অনেক ধন্যবাদ, এবং স্যান্ডেলিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যান্ডেলিনা রূপকথা, এবং অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাদের মাছরাঙ্গা টেলিভিশনকে। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের এমন একটা মাসাজ দেখাবো যেই সমস্যাটায় আমরা কম বেশি সবাই ভুগি, সেটা হলো সাইনাসের প্রবলেম। বিশেষ করে শীতের সময়তে এটা অনেক বেশি হয়, পলিউশন বেশি থাকলে হয়। তো অয়েল দিয়ে কেমন করে মাসাজ করবেন সেটাই আমি দেখাবো। আর আমার সঙ্গে রয়েছে আজকে মডেল ঋতু। ঋতু, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার কি সাইনাসের প্রবলেম আছে? হ্যাঁ, আমার সাইনাসের প্রবলেম আছে। তাহলে তো তোমার জন্য এটা খুবই ভালো। এই তেলটা বানাতে খুব ইজি। এইটা কালো জিরা, শুধু কালো জিরা দিয়ে আর নারিকেল তেল দিয়ে জাল দিতে হবে। 1 কাপ নারিকেল তেলের সাথে 1 চা চামচ কালো জিরা দিয়ে 20 মিনিট খুবই অল্প আঁচে এটা রান্না করতে হবে।
রান্না করে রেখে দিতে হবে মানে 1 ঘন্টার মতো। আস্তে আস্তে যে ভেতর থেকে নির্যাসটা বের হবে কালো জিরার, তারপর সেটাকে ছেঁকে একটা বয়মে ভরে যখন ইচ্ছা তখনই তুমি এটা ইউজ করতে পারো। যখনই মাইগ্রেনের পেইন উঠবে, আমি স্পেসিফিক ফেসের পয়েন্টগুলো দেখিয়ে তোমাকে মাসাজ করাটা শিখিয়ে দেব। আশা করি আমাদের দর্শকরাও সেটা দেখবেন এবং আমি মনে করি আপনাদের হেল্প হবে। চলুন তাহলে দেখুন কিভাবে মাসাজ করবেন। এখন অ্যাপ্লাই কিভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি। 2টা ফিঙ্গার নিতে হবে। তুমিও আমার সাথে তেলটা নাও, হ্যাঁ, অল্প করে নিবা, খুবই অল্প, খুবই সামান্য। মিডল ফিঙ্গারে নিবা। হ্যাঁ, মিডল ফিঙ্গারে নিয়ে যেটা তোমাকে করতে হচ্ছে, একদম এই জায়গা দেখবা যে মাইগ্রেন যেটা হয় তখন এইখানটাই বেশি ব্যথা হয়, ঠিক না? এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আসতে হবে। এই যে এখানে প্রেস করতে হবে, এই যে, তারপরে এই 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 দেন নোজ। নাকের পাশে আমাদের যে ভেইনগুলো থাকে সেগুলোতে অনেক বেশি সর্দি ঢুকে যায়, তখন এই জায়গাটাকে এইরকম এরকম 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 আরাম লাগছে না? এরকম করে মাসাজ করতে হবে। করো তো দেখি, আমি যা দেখালাম। প্রথমে কর্নারে প্রেস করবে, এরপর 2 ভ্রুর উপরে যাবে, হ্যাঁ, একদম প্রেস করে করে উপরে দিতে হবে। আর যখন তুমি এই মাসাজটা করবে তখন হাত কোনো টেবিলের উপরে বসে হাত দুটোকে, তোমার এই কোনোই দুটোকে একটা সাপোর্টের মধ্যে রাখবে, তাহলে না হলে হাত ব্যথা হয়ে যাবে। এই মাসাজটা যখন করবে কোনো সাপোর্ট যদি থাকে তখন করাটা অনেক ইজি। তারপরে যেটা করতে হবে, এটাকে স্যান্ডউইচ বলে। এই এক হাত দিয়ে এরকম করে এই যে এই 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 ঠিক সেম, এই আবার ওই হাত দিয়ে ওই। করো তো, করো। মাঝখানে রেখে দেন, মানে মূলত আমাদের আইটাকেই বেশি দিয়ে দিতে হবে, তারপরে নিচেও করতে হবে। এই কারণ চোখেই দেখা যায় ব্যথা করে বেশি, এইটাকে এরকম করো দেখি। আমি থাম দিয়ে করেছি। মাইগ্রেনের ব্যথাটা হয় না যে এইসব জায়গায় একদম মনে হয় যেন কফ জমে আছে, এবং লাস্টে যেটা করতে হবে তোমাকে, এইটাকে বলে টেম্পল। হ্যাঁ, এই যে এই জায়গাটা ফাঁকা থাকে, আমি করি, দেখবো তোমার এমনি আরাম লাগছে। এই জায়গাটা আমাদের মাথার খুলি দেখলে দেখবো যে আমরা এই জায়গাটা ফাঁকা। এইখানেই হলো বেশি রকমভাবে আমাদের মানে মাইগ্রেনের পেন হয়, কফ জমে যায়, ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না, ব্লাডের যে আমাদের ভ্যাসেলগুলো আছে সেগুলোর মধ্যে সর্দি জমে যায়। তো এটা করলে সেটা যেটা হয় বের হয়ে যায়। তো তুমি আবার একটু করো তো একবার। হ্যাঁ, আর এই কর্নারটা করতে হবে। হ্যাঁ, নাকের পাশটা আমি দেখিয়েছি, ওই জায়গাটা একটু করো। ইয়েস। যারা এই পয়েন্টগুলো মনে রাখতে পারবে, আকুপ্রেশার পয়েন্ট, এগুলো, এই পয়েন্টগুলোতে এই অয়েলটা দিয়ে ম্যাসাজ করলে একটু ঝাঁঝালো হবে যেহেতু কালো জিরা, কিন্তু আপনার মাইগ্রেনটা চলে যাবে, ব্যথাটা চলে যাবে। আমরা ওষুধ খাই কিছু সময়ের জন্য, দেখা যায় সেটা থেমে থাকে, আলটিমেটলি আমরা রুটে যেতে পারি না। ঠিক আছে? আরেকটা জিনিস, রাতের বেলা বিছানায় শুয়ে মোবাইল দেখা যাবে না। এইটা হলো সবচাইতে খারাপ।
ওইটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য কজেস, ঠিক আছে? মনে থাকবে, শুয়ে এইভাবে স্ক্রিন দেখা যাবে না, বসে দেখো ইটস ওকে, বাট ওইটাও চোখের উপরে অনেক প্রেশার পড়ে এবং তখন দেখা যায় যে পেইন শুরু হয়ে যায়। খুব ভালো লাগলো, দেখা হবে আবারও, ভালো থেকো। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে রূপকথায় আমন্ত্রণ করার জন্য। ভালো থেকো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের ছোটোখাটো সমস্যা তো লেগেই থাকে, সেই সমস্যাগুলোর ঘরোয়া সমাধান আমরা কি করে পেতে পারি। আশা করি আমি যে মাসাজটা দেখিয়েছি আর তেল বানানোটার কথা বলেছি, এইভাবে বানিয়ে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর আনন্দে থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং শ্রাবণ। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে আমরা কিভাবে আমাদের টায়ার্ডনেস বা ক্লান্তি থেকে পরিত্রাণ পেতে পারি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিনের শুরু থেকেই ক্লান্তি বোধ করেন, আবার অনেকেই আছে সারাদিন অফিস করবার পরও বা কিছু কাজ করবার পর ক্লান্তি বোধ করেন। যারা সারাদিন কিছু করবার পর ক্লান্তি বোধ করেন তারাও এটি চর্চা করতে পারেন, অথবা যারা সারা দিন যাবৎ কিছুক্ষণ পরপরই ক্লান্তি বোধ করেন আপনারা সকালটাই শুরু করতে পারবেন আমাদের এই আসনগুলো এবং এই টেকনিকগুলোকে অনুসরণ করে। ক্লান্তি হবার মূল কারণ হলো আমাদের প্রাণ হলো আমাদের শ্বাস। আমাদের শ্বাস যখন ছোট হয়ে যায় তখন আমাদের এনার্জি সঠিকভাবে ভিতরে ফ্লোয়িং হতে না পারবার কারণেই কিন্তু আমরা টায়ার্ড ফিল করি। সেজন্য আমাদের শ্বাসকে সঠিক অবস্থায় নিয়ে যেতে হবে। শ্বাসই হলো প্রাণ শক্তি। যদি শ্বাসকে আমরা সঠিকভাবে নিয়ে যেতে পারি তাহলে আমাদের প্রাণিক এনার্জি যত বেশি বাড়বে ততই আমরা শক্তি বোধ করবো, আর যত বেশি শক্তি বোধ করব ততই টায়ার্ডনেস থাকবে না। সেজন্য আমরা সবসময় চোখ বন্ধ করে ক্রস লেগ পজিশনে বসে মেডিটেটিভ পোশ্চারে গভীরভাবে শ্বাস গ্রহণ করব। গভীরভাবে শ্বাস গ্রহণ করাই হলো আমাদের মৌলিক আমাদের অবস্থা, যেটি আমরা না করবার ফলেই আমাদের শারীরিক, মানসিক এবং সব ধরনের সমস্যার মূল কারণ হলো শ্বাস সঠিকভাবে না নিতে পারার কারণে। আমরা যখন সঠিকভাবে শ্বাস গ্রহণ করতে পারি না তখনই কিন্তু ভিতরে আমাদের এনার্জি হারিয়ে ফেলি এবং সবগুলো যে কাজকর্ম হয়, কোটি কোটি কাজকর্ম হয়, সেগুলো সঠিকভাবে হতে পারে না। সেজন্য আমরা ইয়োগা থেরাপিতে শ্বাসকে সঠিকভাবে ব্যবহার করেই সব ধরনের প্রবলেমকে সলভ করা হয় বলে এটিকে বলা হয় প্রাণায়ামা। প্রাণের আরামই হলো প্রাণায়ামা। প্রাণ যখন আমাদের নিচুর দিকে যায় তখনই আমরা শক্তি হারিয়ে ফেলি এবং আমরা লেথার্জিক ফিল করি। সেজন্য আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করব, ধীরে ধীরে ছাড়বো। এটি কমপক্ষে 1 থেকে 2 মিনিট করবার পর যখন ভিতরে একটি আরাম অবস্থা সৃষ্টি হবে, শক্তিশালী অবস্থা সৃষ্টি হবে, আমার ভিতরে আমার মন চিন্তাকে কন্ট্রোল করার মতো একটি অবস্থা সৃষ্টি হবে, তখন আমি মেডিটেশনে যাব। মেডিটেশনে গিয়ে আমি আমার চিন্তাকে একটি জায়গায়, হতে পারে কপালের মধ্যে, অথবা হতে পারে নাকের ডগা, অথবা হতে পারে আপনার শ্বাস কীভাবে ভিতরে যাচ্ছে বের হচ্ছে, এটিকে আপনি অনুসরণ করবেন। এখানে কমপক্ষে আমরা 4, 5, 8, 10 মিনিট আমরা থাকবো, তারপর আমরা ভালো বোধ করব। এটি করবার পর আমরা গভীরভাবে আবার 2 থেকে 3 মিনিট বড় বড় শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। ভিতরে যেন আমাদের কোনো রকম টায়ার্ডনেস বা এনার্জি ফ্লোয়িং যে চ্যানেলগুলো আছে সেগুলোকে, ব্লকেজগুলো দূর করে দেব, যেন আমরা শক্তি ফিরে পাই, আমাদের টায়ার্ডনেস দূর হয়। এটা করবার পর আমরা এখান থেকে ধীরে ধীরে বের হয়ে আসব। আমরা যেহেতু আমাদের ভিতরের কাজগুলো করেছি, এখন আমাদের ফিজিক্যাল বডির কিছু কাজ করতে হবে। এটির সাথে ব্রেথের বা শ্বাসের সমন্বয় ঘটাতে হবে। আমরা এখান থেকে বের হয়ে আমরা আমাদের শরীরকে খুব সহজভাবে টুইস্ট করব। আমরা জানি আমাদের স্পাইনে যত বেশি আড়ষ্টতা থাকে ততই কিন্তু স্টিফ থাকার ফলে আমি শক্তি হারিয়ে ফেলি এবং আমি লেথার্জিটিক ফিল করি। সেই জন্য সহজভাবে আমরা এইভাবে, এটা আমরা অফিসেও করতে পারবো বা অফিস থেকে বের হয়ে আমরা করতে পারি, কিন্তু খুব সহজেই গভীরভাবে আপনি শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। কমপক্ষে আপনি 1 মিনিট সময় থাকবেন এখানে। ঠিক একই প্রক্রিয়ায় আমরা উপাসটিও করে নেব। যেহেতু আমাদের স্পাইন এখন টুইস্ট হয়ে গেছে, এখন আমাদের ডিজাইন থাকবে স্পাইনকে আমাদের লেন্থিন করা। আমরা ক্রস লেগে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে শরীরের সকল আড়ষ্টতাকে দূর করব। যারা আমরা অফিসে সারাদিন বসে কাজ করেছি, আমাদের শরীর স্টিফ হয়ে গেছে, আড়ষ্টতা হয়ে গেছে, সেই জন্য আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত দুটো উপরে তুলে মাউন্টেন পোজ এটি করব। হাত দুটো এইভাবে থাকবে যতটুকু সম্ভব, বেশি পিছনে ব্যান্ড করব না, জাস্ট স্পাইনকে লেন্থিন করব। এখানে কমপক্ষে 1 থেকে 2 মিনিট থাকবো। থেকে যেহেতু আমরা পিছনে ব্যান্ড করেছি, এখন আমরা সামনে আমাদের ব্যান্ড করতে হবে। শিলা ফরওয়ার্ড ব্যান্ড দেখাবে, শ্রাবণ দেখাবে।
রিল্যাক্স করে হাত দুটো আমরা চাইলে ভাঁজও করতে পারি, কারণ আমাদের এখানের মূল উদ্দেশ্য হবে শরীরকে রিল্যাক্স করে দেওয়া। ইয়োগা আসন করতে গিয়ে কোনোভাবেই চাপ প্রয়োগ করা যাবে না, চাপ প্রয়োগ করলে ইয়োগা হবে না, এটি সার্কাস হয়ে যাবে। আমরা এইভাবে একদম রিল্যাক্স করে শরীরকে ছেড়ে দেব। ইয়োগা আসনটি লেন্থেনের ফলে ভিতরে আসলে কি হয়, যখন আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করি রক্ত চলাচল বেড়ে যায়, হোমিওস্ট্যাটিক সিস্টেম, হরমোনাল সিস্টেম সবগুলো ব্যালেন্স হতে পারে। যখন আপনি পেশিকে টাইট করে ধরে রাখবেন তখন কিন্তু সেটি বাধাগ্রস্ত হয়, যার ফলে ইয়োগা আসনটি ভালো কাজ করতে পারবে না। এখানে আমরা কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থাকবো, তারপর ধীরে ধীরে এখান থেকে মুক্ত হয়ে আমরা ডাউনওয়ার্ড ফেসিং ডগে চলে যাব। আমরা দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করে ঠিক আরামের সাথে কোনো রকম জোর করা যাবে না, চেষ্টা করব মাথাটাকে নিচের দিকে রাখবার এবং চেষ্টা করব কপাল বা মাথাকে যতটুকু সম্ভব হাঁটুর কাছাকাছি, কিন্তু এখানে মনে রাখতে হবে আপনার পায়ের গোড়ালি যেন ফ্লোর বা ম্যাটের মধ্যে থাকে। এটি আপনি 1 মিনিট করবার পর বা 30 সেকেন্ড করবার পর তারপর আপনি ধীরে ধীরে যে কোনো একটি পা উপরে তুলতে পারেন, দেখবেন আরও আরাম লাগবে। কারণ আরাম যত বেশি ভিতরে লাগবে তত আপনার টায়ার্ড দূর হবে। এটিও আপনি 30 সেকেন্ড 20 সেকেন্ড থাকবার পর ধীরে ধীরে একইভাবে আপনি অপর পাশটিও করে নিলেন। তারপর আমরা এখান থেকে বসে আমরা সোজা বসে আমরা স্পাইনকে একটু টুইস্ট করতে পারি যদি সময় থাকে আমাদের হাতে। গভীরভাবে শ্বাস নিয়ে আবার ধীরে ধীরে স্পাইনকে উপরে তোলা, আবার শ্বাস নিয়ে আবার উপরে তোলা, আবার কোমরকে এখানে টুইস্ট করতে পারি 1-2টি। গভীরভাবে শ্বাস নিয়ে ডানে, আবার মধ্যে গভীরভাবে শ্বাস নিয়ে বামে। মধ্যে এই প্রক্রিয়াটি আপনি 10-15 বার করবেন, যার ফলে শরীরের কোনো জয়েন্টে কোনো আড়ষ্টতা থাকবে না, আরাম বোধ করবেন। এগুলো শেষ হয়ে যাওয়ার পর ঠিক এখান থেকে আমরা বসে হাঁটু দুটো প্রসারিত করে বালাসানা বা চাইল্ড পোজে আমরা হাঁটুকে প্রসারিত করব, হাঁটুর মধ্যে বুককে নেবার চেষ্টা করব এবং আমাদের হিপ থাকবে হলো পায়ের গোড়ালির উপর। এটি করবার ফলেও কিন্তু আপনি আরাম বোধ করবেন, কারণ অফিসে সারাদিন থাকবার ফলে কিন্তু এখানে জড়তা তৈরি হয়। আমরা পূর্বে যে প্রাণায়ামা করেছি তার ফলে ভিতরের প্রাণিক শক্তি বৃদ্ধি হয়েছে। এখন আমরা ফিজিক্যালি এগুলো করবার ফলে এবং প্রাণ আপনি যখন ব্রেথের সাথে এগুলো মিলাবেন তখন এগুলোকে সঠিকভাবে আপনি বুঝতে পারবেন যে কি আরাম সৃষ্টি হচ্ছে। এটিও আপনি কমপক্ষে 1-2 মিনিট করবার পর তারপর আমরা সর্বশেষ আমরা শবাসনায় সম্পূর্ণ শরীরকে শিথিল করে বিশ্রাম নিব। প্রিয় দর্শক, টায়ার্ডনেস বা ক্লান্তি, লেথার্জিটিক অবস্থা থেকে পরিত্রাণের জন্য এই টেকনিকগুলো অনুসরণ করবার পাশাপাশি অন্য একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো আপনি সবসময় খেয়াল করবেন যেন আপনার ব্রেথ লেভেল কোনোভাবেই ফাস্ট বা ছোট না হয়ে যায়। আমাদের বৈজ্ঞানিকভাবে আমাদের নিয়ম হলো প্রতি মিনিটে আমরা কমপক্ষে 18 থেকে 22টা শ্বাস হলো স্বাভাবিক। যদি তার বেশি শ্বাস আমরা নেই, যখন আমরা ছোট শ্বাস নেই তখন কিন্তু পার মিনিটে 22টা না 26, 27, 30টা, যত ছোট শ্বাস নেবেন তত বেশি শ্বাস নেবেন, তার ফলে কিন্তু আমরা আমাদের এনার্জি হারিয়ে ফেলি এবং এনার্জি নষ্ট হয়ে যায়। আপনি যখন ডিপ ব্রেথের অভ্যাসগুলো করবেন আপনি লক্ষ্য করবেন প্রতি মিনিটে আপনার শ্বাস 18 থেকে যত নিচে নামবে তত আপনার লেথার্জিটিক অবস্থাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। সেই জন্য একটি টেকনিক হলো আপনি মনে করে অফিসে বা যেখানেই থাকুন না কেন, যত কাজের মধ্যেই থাকেন না কেন, প্রতি ঘন্টায় কমপক্ষে 5 থেকে 10টি বড় শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে ছাড়বেন। এর ফলে আপনি আপনার লেথার্জিটিক অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। দর্শক, সুস্থ শরীর যদি থাকে তবে মনটাও ভালো থাকে। আর আজকে দেখতে দেখতে স্যান্ডেলিনা রূপকথার আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার তো আমার বিদায় নেবার পালা। আজকে বিদায় নিচ্ছি, তবে আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব জনপ্রিয় কোনো তারকা অতিথিকে সাথে নিয়ে। সাথে থাকবে নতুন কিছু সৌন্দর্য চর্চার টিপস, পাশাপাশি শিখবো নতুন কিছু যোগার আসনও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন।